লকডাউনের দ্বিতীয় দিন কর্মদিবসে যান চলাচল রাস্তায় বেড়েছে। লকডাউনে পুঁজিবাজারেও সূচক ছিল ঊর্ধ্বমুখী। করোনায় হৃদরোগ আক্রান্তদের মৃত্যু হার বেশি। অক্সিজেন সংকটে ব্যাহত করোনা চিকিৎসা। শ্রদ্ধায় ভালোবাসায় মতিন খসরুকে চিরবিদায়। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সংবাদের শুরুতেই লকডাউনের খবর। বেশিরভাগ মানুষই সরকারি বিধিনিষেধ মেনে চলছেন রাজধানীতে। তবে কেমন হচ্ছে লকডাউন সেটি দেখতেও আবার কেউ কেউ ঘরের বাইরে বের হয়ে এসেছেন। রাজধানীর দ্বিতীয় দিনের লকডাউন পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরিফ জামাল। সকাল 11টায় রাজধানীর মিরপুর 1 নম্বর মোড়ের চিত্র পুলিশের কড়া তল্লাশি। কিন্তু ফুটওভার ব্রিজে ভিড় করে আছেন যেসব মানুষ, তারা কারা? জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না এমন নির্দেশনার পরেও কি করছিলেন সেখানে? অনেকে সরল স্বীকারোক্তি লকডাউন দেখতে এসেছেন। দেখি যে গাড়ি ঘুরি চলে কিনা সেটা, যে লকডাউন ঠিক মতো ঠিক আছে, লকডাউন ঠিক মতো হচ্ছে কিনা বা গাড়ি ঘুরি মানুষজন আর দেখতে। ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে থাকার নানা অজুহাত প্রস্তুত, মাস্কটাও ঠিকঠাক নেই কারো কারো মুখে। লকডাউন তো জনগণ মানে না। আপনি মানতেছেন? হয়তো এই যেটা মাস্ক দেওয়া, এটা মাস্ক পরছি তো। আমি গার্মেন্টস সেক্টরে চাকরি করি, তো গার্মেন্টস খোলা রয়েছে, যার কারণে এখানে একটু দাঁড়ানোর প্রয়োজন মনে হয়েছে, এই জন্য দাঁড়াইছি। আমি বের হয়েছি, আমার একটা বন্ধু আসবে আমার দেখা করতে, ওভারব্রিজে থাকতে বলছে। তবে এমন ছবি দেখে আর কথা শুনে ভেবে নেওয়ার কারণ নেই যে মানুষ একদমই মানছেন না লকডাউন। রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় একদমই ফাঁকা। যারা ঘরের বাইরে বের হচ্ছেন, চেকপোস্টে জেরার সম্মুখীন হচ্ছেন তারা। প্রয়োজন প্রমাণ করতে হচ্ছে, দেখাতে হচ্ছে পুলিশের মুভমেন্ট পাস। মুভমেন্ট পাস নাই, কারণ হচ্ছে মুভমেন্ট পাসে আমার সার্ভারে আমি ঢুকতে পারছি না। পাস দেয় নাই, আমার কালকে অফ ছিল, আজকে পাস দেয় নাই। তো লকডাউনের ভিতরে আছে কাজ করার জন্য কিস্তি আসলে কিস্তি দিবার পারি নাই। যাদের কোনো আইনগতভাবে পাস নেই বা কোনো কাগজপত্র নাই, তাদের আমরা ছেড়ে গাড়ি উল্টা ঘুরে দিচ্ছি। ইমার্জেন্সি যাচ্ছে আর কি, আমরা মানবিক দিক বিবেচনা করে অনেকে ছেড়ে দিচ্ছি। আর যারা এর বাইরে শুধু শুধু বের হচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতেছি। বিভিন্ন কারণে ঢাকার বাইরে থেকে মানুষ আসছেন বা ঢাকা ছাড়ছেন অনেকে। অপ্রয়োজনীয় যাতায়াত ঠেকাতে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে রয়েছে পুলিশি কড়া তল্লাশি। আমার বাসা হচ্ছে সাভারে, আমি এখন ধানমন্ডিতে যাব হসপিটালে। সাভার থেকে রিক্সা হেমায়তপুর থেকে পার হয়ে আবার ব্রিজ, এই ব্রিজ পার হইতে প্রায় আমার 40 মিনিট লাগে গেছে, পুরা হেমায়তপুর পর্যন্ত জ্যাম। যদি কোনো ইয়া না থাকে, বৃত্তি না থাকে, আমরা আবার ঢাকার বাইরে ব্যাক করে দিই। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে। তবে প্রথম দিনের মতো বৃহস্পতিবারও রাজধানীর বাজারগুলোতে মানুষের ভিড় এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের লকডাউনের শুরুতে আজ রাজধানীর পরিস্থিতি জানতে আমরা যোগ দেব আমাদের সহকর্মী আরিফ হোসেনের সাথে। আরিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমি যদি ভুল না করে থাকি আপনি মানিক মিয়া এভিনিউ এলাকায় আছেন। দ্বিতীয় দিনের লকডাউন চলছে এবং যেমনটি একটু আগের প্যাকেজে আমাদের সহকর্মী আরিফ জামালের রিপোর্টটিতে আমরা দেখছিলাম, অনেকে লকডাউন কেমন চলছে সেটি জানতেও বাড়ির বাইরে বের হচ্ছেন। আপনি আসলে কি দৃশ্য দেখছেন? আখি, দ্বিতীয় দিনের লকডাউনের ইতিমধ্যে দুপুর গড়িয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে দেখছি ব্যক্তিগত যে পরিবহনগুলো, অর্থাৎ বাইক এবং প্রাইভেট কার, মাইক্রোবাস, এর সংখ্যা কিন্তু রাস্তায় অনেক বেশি। কিন্তু সবার কাছে যে মুভমেন্ট পাসের কথা বলা হচ্ছে সেটি আছে কিনা সেটা চেক করার জন্য যত ধরনের পুলিশ দরকার অথবা যেই পরিমাণ পুলিশ দরকার
সেটা কিন্তু রাজধানীর এই সংসদ ভবনের বিপরীত দিকের যে চেকপোস্টে রয়েছে সেখানে নেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে কিছু বাইক চেক করতে পারছেন, কিন্তু অনায়াসেই প্রাইভেট কারগুলো কিন্তু চলে যাচ্ছে। তার ভেতরে যারা বসে আছেন তাদের কাছে মুভমেন্ট পাস রয়েছে কিনা সেটি চেক করার সুযোগ নাই। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখান থেকে বেশ কিছু দূর পর্যন্ত যানজট পড়ে গিয়েছিল, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এরপরে কিন্তু তারা এই যে ব্যারিকেডের যেই ইগুলো রয়েছে সেগুলো সরিয়ে দিয়েছেন। এছাড়া আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যাদের মুভমেন্ট পাস নেই তাদেরকে তারা বিভিন্ন ভাবে জরিমানা করছেন। কারো 1,500 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম পর্যন্ত জরিমানা করছেন। কিন্তু যেই সব গাড়ি মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হয়েছে তাদের কাউকে 2,000, 2,500 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। শুধু এই এলাকা নয়, এমন পরিস্থিতি ঢাকার বিভিন্ন জায়গায় এভাবে ব্যারিকেড বসিয়ে পুলিশ চেষ্টা করছেন যথেষ্ট পরিমাণ যাতে চলাচল রোধ করা যায়। কিন্তু যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের কারো কাছেই আদৌ মুভমেন্ট পাস রয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। আমরা এই সংসদ ভবন এলাকায় দেখেছি এখানে বেশ কিছু মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, অনেকে অবশ্য মুভমেন্ট পাসটা কি সে বিষয়ে জানেন না, এমন চিত্র রাজধানী জুড়ে। অবশ্য তারপরেও যেই জিনিসটা দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল বলেন অথবা রাস্তা কিছুটা ফাঁকা, কিন্তু এমন লকডাউন যদি চলতে থাকে তাহলে করোনা কতটুকু রোধ করা সম্ভব হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। আখি। আরিফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ হোসেন মানিক মিয়া এভিনিউ থেকে রাজধানীতে দ্বিতীয় দিনের লকডাউনের চিত্র জানাচ্ছিলেন। একই রকম পুরো দেশে লকডাউন চলছে, আর দ্বিতীয় দিনে রাজশাহী মহানগরীর কি চালচিত্র সেটি জানিয়েছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আপনি আমার সঙ্গে আছেন। রাজশাহী মহানগরীর কেমন চিত্র দেখছেন দ্বিতীয় দিনের লকডাউনে? দুপুর গড়িয়েছে, এবার কি অবস্থা চলছে সেখানে? আখি, যেহেতু দুপুর গড়িয়ে গেছে, আসলে লকডাউনের চিত্রটা হচ্ছে যে দুপুর গড়িয়ে যায় না, সকাল থেকে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে রাস্তাঘাটে লোকজনের ভিড় বাড়ছে এবং রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাটাও বেড়েছে আসলে। এবং এই যে রিক্সা, অটোরিক্সা, যেহেতু ছোট যানবাহনগুলো প্রধানত এই সড়কগুলোতে চলছে শহরের ভিতরে, রিক্সা, অটোরিক্সা এবং প্রাইভেট কার, সেই গাড়িগুলোর আমরা বেশ আধিক্য দেখতে পেয়েছি আসলে সড়কে। এর বাহিরে মানুষজনও কিন্তু রাস্তাঘাটে বেশ আজকে গতকালের তুলনায় বেশি ছিল। লোকজন কিন্তু বাহিরে বের হয়েছে। তো আসলে পুলিশ থেকে প্রতিটা মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে, যে আসলে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে মানুষজনদেরকে আসলে কেন তারা বাহিরে এসেছে। সেই কারণগুলো সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আসলে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগে মামলাও করা হচ্ছে। কিন্তু আসলে সব মিলিয়ে যদি বলা যায় যে আসলে এরকম ভাবে মানে তারা পুলিশের কঠোর নজরদারি থাকলেও মানুষের ভিতরে কিন্তু লকডাউন ভাঙার যে প্রবণতা সেটা কিন্তু আছে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং মানুষ অপ্রয়োজনে কিন্তু বাইরে বের হচ্ছে, আমরা সেটা দেখেছি। যদিও রাজশাহীর সব শপিং মল, আপনার দোকানপাট সবই বন্ধ রয়েছে, নিত্য প্রয়োজনীয় বা যেটা আসলে জাতীয় পরিষেবা সেই দোকানপাটগুলো খোলা রয়েছে। এবং শহরের প্রবেশ মুখে 4টা বড় বড় চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে পুলিশরা টহল দিচ্ছেন। 25টি আরো ভ্রাম্যমান টহল পুলিশ তারা পুরো শহর জুড়ে টহল দিচ্ছে। পুরো জেলা জুড়েই পুলিশ প্রশাসনের যে তৎপরতা সেটা ঠিক আছে, কিন্তু আসলে যেটা বলছিলাম যে আসলে লকডাউন না মানার যে প্রবণতা সেটা কিন্তু বজায় কিন্তু রয়েছে মানুষদের ভিতরে। এবং আমরা কাঁচা বাজার যেটা রয়েছে, আসলে কাঁচা বাজারে দেখেছি আসলে সেখানে যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটা অনীহা এবং সামাজিক দূরত্ব সেই নিশ্চিত করা যায়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুলবুল হাবিব। রাজশাহী চালচিত্র আপনি জানিয়ে দিয়েছিলেন। লকডাউনের দ্বিতীয় দিন চলছে, আর এই দিনে কিন্তু খোলা ছিল ব্যাংক এবং শেয়ার বাজারও, তবে গ্রাহক বা বিনিয়োগকারীর উপস্থিতি ছিল একেবারে কম। বিস্তারিত জেনে নেব সহকর্মী গোলাম কাদির অবুর কাছ থেকে। পরিচিত রাজধানীর মতিঝিল, ব্যস্ততা নেই সেখানেও, যদিও খোলা ছিল সরকারি বেসরকারি সব ব্যাংকের শাখায়। টানা 10টা থেকে 1টা পর্যন্ত চলে লেনদেন। ভিড় না থাকায় সেবা পেয়ে সন্তুষ্ট গ্রাহকরাও। বৃহস্পতিবারে তো প্রথমে মনে করছিলাম ব্যাংক বন্ধ থাকবে, আমরা ভাবছিলাম, তো পরে রাত্রে খবরে দেখি যে হেডলাইনে যে ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। তাই আজকে আমার চেক ছিল অগ্রণী ব্যাংকে, আসছি, কোনো সমস্যা হয় নাই, চেক পাস হয়ে গেছে। যথা নিয়মেই আমরা ব্যাংকে উপস্থিত হই এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা বরাবরের মতোই কঠোর। ব্যাংকগুলোতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ, কিন্তু
গ্রাহক নেই বললেই চলে। ব্যাংকাররা বলছেন লকডাউনের কথা শুনে আগেভাগেই লোকজন লেনদেন সেরেছেন। সরকারের ঘোষিত সময়সীমা এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যে সময়সীমার ভিতরে আমরা আমাদের কার্যক্রম এবং লেনদেনের চালায় যাচ্ছি, তাতে কোনো ব্যাঘাত ঘটে না এবং ঘটবেও না। তবে কাস্টমারের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় খুবই কম। যেহেতু আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক বন্ধ থাকবে এটা তাদের ধারণা ছিল, সেক্ষেত্রে ওই 13 তারিখের মধ্যেই গ্রাহকরা তাদের প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করেছে এবং আজকে যেহেতু তাদের সেই চাহিদাটা অনেকেরই নাই, সেহেতু আজকে উপস্থিতি কম। এদিকে চালু ছিল শেয়ার বাজারও চলেছে লেনদেন, তবে এখানেও বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কম। চালু রাখা সরকারকে অনেক থ্যাঙ্কস, কারণ না হলে দেখা গেছে আপনার মার্কেটে এমন সিচুয়েশন হলে মানুষ আর কখনো মার্কেটে হয়তো নাও আসতে পারে। এখন লকডাউনের ভিতরে খোলা রাখছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি আজকে তো মার্কেটে ভালোই দেখতেছে। দিন শেষে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 51 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5310 পয়েন্টের উপরে। দাম বেড়েছে 216টি কোম্পানির শেয়ারের। লেনদেন হয়েছে 556 কোটি টাকারও বেশি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। এবার দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগে আক্রান্তদের। নিয়মিত চিকিৎসা নিতে গিয়েও আক্রান্ত হচ্ছেন অনেকে। বুধবার করোনায় মৃত 96 জনের মধ্যে 94 জনই ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন। হৃদরোগ ছাড়াও মৃতদের বেশিরভাগই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো রোগে ভুগছিলেন। বিস্তারিত আহমেদ রাব্বি তানিমের রিপোর্টে। তাজনাহার স্বামী সন্তান নিয়ে যাত্রাবাড়ির এই গৃহিণীর পরিবারে কদিন আগেও ছিল অন্যরকম সময়। এখন প্রতিটা মুহূর্ত কাটছে আপনজনকে হারানোর আতঙ্ক নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউর সামনে। স্বামী আক্তার হুমায়ুন করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে জমের সাথে যুদ্ধ করছেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থেকে একসময় হার্টে বিভিন্ন ধরনের সমস্যা, এরপর করোনা। বলতেছে যে এখন এটা বলা যায় না, আরো দেখতে হবে, আরো কিছুদিন মানে 2-1 দিন দেখতে হবে তার অবস্থা। তার অক্সিজেন অনেক বেশি ডিমান্ড, অক্সিজেনের ডিমান্ড অনেক বেশি। আর সে 60 লিটার এখন চলতেছে তার। মানে আমরা আসলে প্রথমে বুঝতে পারি নাই। আমি যখন জ্বর ছিল, জ্বর প্রায় 3-4 দিন ছিল। করোনা সংক্রমণে প্রাণ হারানোদের মধ্যে হৃদরোগে আক্রান্তদের মৃত্যুহার বেশি। কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউ এর 26টি বেডে ভর্তি 24 জন রোগীর তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা। পেশেন্ট খুব খারাপ হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন লাগতেছে। 15-20 লিটার লাগলে তো সেটা আইসিইউ লাগতে আমরা 15 লিটার পর্যন্ত ওয়ার্ডে দিতে পারি। 15 লিটারের বেশি হলে পরেই যদি মেনটেন না হয় তাহলে আমরা আইসিইউতে শিফট করি এবং আইসিইউতে হাই ফ্লো ক্যানুলা দিয়ে বাইপেপ দিয়ে আমরা দিই, এনআইভি মাস্ক দিয়ে। করোনা আক্রান্ত হলে প্রথমে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, এরপর হার্টে আক্রমণ করলে অনেকের রক্ত জমাট বাঁধে। এ থেকে অনেক রোগীর হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা বাড়ছে বলছেন চিকিৎসকরা। প্রথমে ফুসফুস অ্যাটাক করে, তারপর হার্টে যায়, রক্তনালীর মধ্যে ছড়িয়ে যায়। হার্টের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি ডায়াবেটিস রক্তটা খুব ঘন থাকে, তারা রক্ত পাতলা করে ওষুধ খায়, ইকোস্প্রিন খায়, কিন্তু এই ইকোস্প্রিন বেলাতে ওষুধ দিয়ে কিন্তু রক্ত পাতলা হচ্ছে না। হাসপাতালগুলোর আইসিইউতে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। গতবার যেখানে ছিল 30%, এভাবে 50-60 হয়ে আছে হার্টের রোগীদের মৃত্যুর হার, যেটা অত্যন্ত বেশি আমাদের মনে করি। এবং এবার আরেকটা খেয়াল করছি আমরা যে অক্সিজেন ডিমান্ড খুব তাড়াতাড়ি ফুসফুস অ্যাটাক হচ্ছে। ফুসফুসে এফেক্ট 30-50% এফেক্ট হয়ে আছে এবং ফুসফুসে এফেক্ট হয়ে গেলে কিন্তু তার এই হার্টের উপর চাপ পড়ে ন্যাচারালি, যেহেতু হার্ট এবং ফুসফুস পাশাপাশি অঙ্গ, এবং হার্টে যদি রোগ থাকে সেটা ফুসফুসের রক্ত সাপ্লাই কম যাবে এবং তাড়াতাড়ি অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা বলতেছি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির এ সময়েও দেশের বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 17,549টি এবং হাই ফ্লো নাজল ক্যানোলা 1,308টি। অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা প্রয়োজনের তুলনায় অর্ধেক। ঘাটতি আছে আনুষঙ্গিক সরঞ্জামেরও।
ঢাকার বাইরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা কার্যকর আছে 21টি। তবে উপকরণের অভাবে হাসপাতালের অনেক হাই ফ্লো নাজাল ক্যানুলা অকার্যকর। এদিকে বেড ও আইসিইউ সুবিধা বাড়ানো হলেও প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় 122টি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং রাষ্ট্রীয় সম্মানে চিরবিদায় নিলেন সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু। সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও বকশীবাজারে 2 দফা জানাজার শেষে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। একজন আইনজ্ঞ, 5 বারের সংসদ সদস্য, রাজনীতির মাঠেও ছিলেন দাপুটে। যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করেন আব্দুল মতিন খসরু। আইন পেশায় কাটিয়েছেন একাধারে 42 বছরেরও বেশি সময়। সুপ্রিম কোর্টে শেষবারের জন্য তাকে নিয়ে আসা হয় সকালে। সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। আমার বাবা দেশটাকে ভালোবাসতে চেয়েছেন এবং দেশের জন্য কাজ করেছেন, আপনারা তার কথা মনে রাখবেন। উনি আইনের পক্ষের লোক ছিলেন। উনি বিচার বহির্ভূত হত্যার বিরোধিতা করেছেন সবসময়। আইন অঙ্গনে তার বিশাল অবদান ছিল, সংসদীয় রাজনীতিতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি অংশ নেন। ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এবং মতিন খসরুর দীর্ঘদিনের সহকর্মীরাও। সৎ, নিষ্ঠাবান, একজন জনপ্রিয়, যেমনি জনগণের কাছে তেমনি আইনজীবীদের কাছে। আমি মনে করি হি ওয়াজ ওয়ান অফ দ্য স্টার দ্য লিগ্যাল ফিল্ড। আইন জগতে একজন স্টার ছিল। জাতির পিতার হত্যার বিচার পথ সুগম করে এই বাংলাদেশে আবার মানুষের বিচারাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করেছে। জাতীয় সংসদে বলা হয় যে তিনি যেই বক্তৃতাটা দিয়েছিলেন ইনডেমনিটি বাতিলের জন্য, সেটা একটা মনে রাখার মতন বক্তব্য। মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতের কার্যক্রম স্থগিত রাখা হয়। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাইজেস্টিল বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। আধিপত্য নিয়ে বিরোধে মাদারীপুরে নিহত 1। সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ। লকডাউনের দ্বিতীয় দিন কর্মদিবসে যান চলাচল রাস্তায় বেড়েছে। লকডাউনে পুঁজিবাজারেও সূচক ছিল ঊর্ধ্বমুখী। করোনায় হৃদরোগ আক্রান্তদের মৃত্যু হার বেশি। অক্সিজেন সংকটে ব্যাহত করোনা চিকিৎসা। শ্রদ্ধায়, ভালোবাসায় মতিন খসরুকে চিরবিদায়। বিরতি থেকে ফিরে এসে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। জানিয়ে দিয়েছিলাম সংবাদ শিরোনামগুলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, লকডাউনের সুযোগে মিথ্যা মামলায় তাঁদের নেতাকর্মীদের গ্রেফতারে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর অশেষ রহমতে তিনি এখন পর্যন্ত ভালো আছেন।
তার এমন কোনো নেগেটিভ কোনো সিমটম দেখা যায়নি। এই লকডাউনকে কেন্দ্র করে তারা একটা ক্র্যাকডাউনে নেমেছে এবং এই ক্র্যাকডাউনে নেমে তারা এখন সমস্ত বিরোধী দলের নেতা কর্মী, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মী, অন্যান্য সংগঠনের নেতা কর্মীদেরকে তারা গ্রেফতার করছে, মিথ্যা মামলা দিচ্ছে। অবিলম্বে আমাদের এই সমস্ত নেতা কর্মীদের মুক্তি দিন এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করুন। বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপিকে নির্বাচনে ভোট দেয় না বলে তারা সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করছে। ব্যর্থ রাজনীতি ঢাকতে বিএনপি এখন প্রতিপক্ষ হিসেবে জনগণ এবং পুলিশকে বেছে নিয়েছে। বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে। তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর করছে না। এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। সারা দেশে দ্বিতীয় দিনে লকডাউন চলছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মানুষের মাঝে লকডাউন মানার প্রবণতা লক্ষ্য করা গেছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লকডাউনে চট্টগ্রাম, কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন। সিটি গেট, নতুন ব্রিজ, অক্সিজেন মোড় ও প্রবর্তক মোড় সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। অপ্রয়োজনে বের হলেই জরিমানা। গাজীপুরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। তবে অনেক পথচারী পুলিশের সঙ্গে জড়িয়ে যায় বিতর্কে। গাজীপুরে 2000 শিল্প কারখানা এখনো খোলা রয়েছে। নারায়ণগঞ্জের চাষারা এলাকায় জনসাধারণের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও কাঁচা বাজারগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বরগুনায় সামাজিক দূরত্ব না মানায় আমতলী পৌর শহরের কাঁচা বাজারে অ্যাকশনে যেতে হয় পুলিশকে। ময়মনসিংহের রাস্তাঘাট প্রায় জনশূন্য। মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বা রিকশা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদারীপুর শহরে কেনাকাটা ও জরুরি প্রয়োজনে অনেকেই বের হয়েছেন। তবে সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে বেশিরভাগ মানুষ বাড়ির বাইরে এসেছেন। তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মাদারীপুরের শিবচরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে শিবচর উপজেলা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খাবার অযোগ্য পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ উঠেছে সাতক্ষীরার এক টিসিবি ডিলারের বিরুদ্ধে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবি ডিলার সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ী শঙ্কর সাধুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা জানান, পচা পেঁয়াজ না কিনলে সয়াবিন তেল, চিনি, ছোলা, খেজুর সহ টিসিবির অন্যান্য পণ্য বিক্রি করা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে ক্রেতাদের পচা ও খাবার অযোগ্য পেঁয়াজ কিনতে হচ্ছে। অভিযোগ রয়েছে ওজনে কম দেয়ারও। এ বিষয়ে ডিলার শঙ্কর সাধু বলেন, টিসিবি থেকে পণ্য এনে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ পচা হলেও তাদের কিছু করার নেই। পটুয়াখালীর কলাপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে হুমায়ুন হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় হুমায়ুন সাফাখালী গ্রামের ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় 8 বছরের ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হুমায়ুন পালিয়ে যায়। ঘটনার পরপর রাতেই মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রাম থেকে হুমায়ুনকে গ্রেফতার করা হয়। আর এ ঘটনায় আজ সকালে শিশুটির পিতা মামলা দায়ের করেছেন।
কুড়িগ্রামে কলেজ শিক্ষকের হাত কেটে নেওয়া মামলার প্রধান আসামি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা। সংবাদ সম্মেলনে তিনি জানান, আসামি আমিন আহমেদ শুভর দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে প্রধান আসামি মোহাম্মদ বাঁধন এবং তার সহযোগী রশিদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অপর আসামি মাজহারুল ইসলাম মনোয়ারকে কুড়িগ্রামের কাঁঠালবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত 16 মার্চ কুড়িগ্রামের ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর ডান হাতের কবজি কেটে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় 18 মার্চ মিন্টুর বাবা আলতাফ হোসেন মামলা দায়ের করেন। মিন্টু বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। জবানবন্দি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লকডাউনে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা খোলা থাকায় স্বাভাবিক কাজকর্ম চলছে। করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে 14 এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউন জারি হলেও উৎপাদনমুখী কারখানা খোলা রাখার অনুমতি দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে শিল্প কারখানা মালিকরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় কারখানা চালু রাখেন। বেশিরভাগ প্রতিষ্ঠানই নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় শ্রমিকদের আনা নেওয়া নিশ্চিত করেন, তবে অনেকে পরিবহন সুবিধা না দেয়ায় ভোগান্তিতে পড়েছে শ্রমিকরা। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। উৎপাদন খরচ কম এবং ভালো লাভের কারণে বগুড়ায় দিন দিন বাড়ছে আগাম মুখী কচুর আবাদ। সুস্বাদু এই সবজির কদর বেশি বলে বগুড়ার গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সদরের শাখারিয়া ইউনিয়ন বাঘোপাড়া, আশুকোলা, নারুলি ও সাবগ্রাম এলাকায় প্রচুর পরিমাণে মুখী কচু চাষ হচ্ছে। কচু চাষে লাভ বেশি আর ধান উৎপাদনের থেকে খরচও কম। বিঘা প্রতি 50 থেকে 60 মন করে ফলন পাওয়ার আশা করছেন কৃষকেরা। অন্যান্য সবজির চেয়ে এই সবজির দাম সবসময় একটু বেশি এবং টানা 4-5 মাস এই কচু বিক্রি করা যায়। জেলা কৃষি অফিস জানায়, রোপণ করার 5-6 মাস পর 1 বিঘা জমি থেকে 70 থেকে 80 হাজার টাকার মুখী কচু বিক্রি করা যায়। সময় হলো আবারও বাইরে বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। ভারতে একদিনে 2 লাখ করোনা আক্রান্ত। আইপিএলে আজ দিল্লির মুখোমুখি মুস্তাফিজের রাজস্থান। বিরতির পর ফিরে এসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার নিউজ আওয়ারে। এবার দেশের বাইরে খবর জানাবো। প্রতিবেশী ভারতে করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো 2 লাখ ছাড়িয়ে গেল। এর আগে একদিনে এত সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার রেকর্ড ছিল শুধু যুক্তরাষ্ট্রে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2,739 জন। এর জেরে মোট আক্রান্ত 1,40,00,000 ছাড়ালো। করোনার দ্বিতীয় ঢেউ যে আরো বড় আকারে আসছে তা বুঝিয়ে দিয়েছে কয়েকদিনের পরিসংখ্যানই। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফুরিয়ে আসছে আসন। এই মুহূর্তে 18 থেকে 19টি রাজ্যে উল্লেখযোগ্য হারে সংক্রমণ বাড়ছে। মহারাষ্ট্র সবার শীর্ষে, একদিনে সেখানে প্রায় 59,000 মানুষ আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে এই প্রথম নতুন আক্রান্ত একদিনে 20,000 ছাড়ালো। রাজধানী দিল্লিতে এই সংখ্যা 17,000-এর বেশি। পশ্চিমবঙ্গেও নির্বাচনী ডামাডোলে চলতি সপ্তাহে দৈনিক আক্রান্ত 6,000-এর দোরগোড়ায় পৌঁছে গেছে।
সাইবার হামলা ও নির্বাচনে হস্তক্ষেপের দায়ে রাশিয়ার বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে রাশিয়ার 30টি প্রতিষ্ঠান এবং 10 জন ব্যক্তি। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে কয়েকজন কূটনীতিককেও বহিষ্কার করা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে সোলার উইন্ডোজ কর্পোরেশনের তৈরি সফটওয়্যার নিয়ন্ত্রণের মাধ্যমে রুশ হ্যাকাররা হাজার হাজার সংস্থা ও সরকারি অফিসের তথ্য হাতে পেয়ে যায়। এছাড়া গত মাসে প্রকাশিত এক মার্কিন প্রতিবেদনে বলা হয়, গত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করেছে রাশিয়া। এসব কর্মকাণ্ডের জন্য রাশিয়ায় হ্যাকাররা দায়ী। আর এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন এবং অপ্রত্যাশিত পদক্ষেপ তাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে বাধ্য করেছে। খেলার খবর এবার। আইপিএলে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হবে ঋষভ পন্থের শিখর ধাওয়ানের দিল্লি ক্যাপিটালস ও মুস্তাফিজুর রহমান সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ভিন্ন লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে রাজস্থান ও দিল্লি। প্রথম ম্যাচে শক্তিশালী চেন্নাইয়ের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচেও জয় চাইবে দিল্লি। অন্যদিকে পরাজয় দিয়ে আসর শুরু করলেও জয়ের জোর চেষ্টা থাকবে রাজস্থানের। তবে এমন ম্যাচের আগে রাজস্থানের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে বেন স্টোকসের ইনজুরি, যে ইনজুরি তাকে ছিটকে দিয়েছে এবারের আসর থেকে। এদিকে প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে 4 ওভারে 45 রান নিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজ, তাই আজকের একাদশে তার থাকাটা কঠিন হতে পারে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এখন পর্যন্ত 22 বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস, উভয় দলই 11 বার করে জিতেছে। ওয়েফা ইউরোপা লিগে সেমিফাইনাল নিশ্চিতের মিশনে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। বাংলাদেশ সময় রাত 1টায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইউনাইটেডের প্রতিপক্ষ গ্রানাডা। একই সময় আর্সেনাল খেলবে স্লাভিয়া প্রাগের বিপক্ষে। গ্রানাডার মাঠে প্রথম লেগে 2-0 গোলে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, তাই আজ ওল্ড ট্রাফোর্ডে গ্রানাডার বিপক্ষে ড্র করলে সেমিফাইনালে টিকিট পাবে ইংলিশ ক্লাবটি। দলে বড় ধরনের ইনজুরি সমস্যা না থাকায় পুরো শক্তির একাদশে পাবে ইউনাইটেড কোচ। অন্যদিকে স্প্যানিশ ক্লাব গ্রানাডাকে শেষ 4-এ খেলতে কঠিন সমীকরণ পার করতে হবে। নিউজ আওয়ার শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। লকডাউনের দ্বিতীয় দিন কর্মদিবসে যান চলাচল রাস্তায় বেড়েছে। লকডাউনের পুঁজিবাজারেও সুযোগ ছিল ঊর্ধ্বমুখী। করোনায় হৃদরোগ আক্রান্তদের মৃত্যুহার বেশি। অক্সিজেন সংকটে ব্যাহত করোনা চিকিৎসা। শ্রদ্ধায় ভালোবাসায় মতিন খসরুকে চিরবিদায়। আধিপত্য নিয়ে বিরোধে মাদারীপুরে নিহত 1। সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ। ভারতে একদিনে 2 লাখ করোনা আক্রান্ত। আইপিএলে আজ দিল্লির মুখোমুখি মুস্তাফিজের রাজস্থান। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে নিউজ আর এটি নিউজের ব্রেকিং নিউজ। আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।